ভারতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্তকারীরা, যেখানে ককপিটের অডিও রেকর্ড জন্ম দিয়েছে নতুন রহস্যের। প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের পরপরই বন্ধ হয়ে যায় জ্বালানি সরবরাহ সুইচ। তবে এমনটা কিভাবে ঘটল তা স্পষ্ট নয়। গেল মাসে এভিয়েশন খাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয় ভারত। প্রাণ যায় 250-র বেশি মানুষের। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় আছড়ে পড়ে একটি ছাত্রাবাসের ওপর। এরপরই প্রশ্ন ওঠে, কি ঘটেছিল সেদিন? যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের ভুল? এত সব জল্পনার মাঝেই প্রকাশ করা হয়েছে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন। ভারতের আহমেদাবাদে গত মাসে 260 যাত্রী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, উড্ডয়নের 3 সেকেন্ড পরেই বিমানটির ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একই সঙ্গে চালু অবস্থা থেকে বন্ধ হয়ে যায়। এতে থেমে যায় ইঞ্জিনে জ্বালানি সরবরাহ, যে কারণেই দ্রুত গতি কমে নিচের দিকে নেমে আসে বোয়িং 787 ড্রিমলাইনারটি। এরপর এক পাইলট অপর পাইলটকে কেন জ্বালানি বন্ধ করেছেন তা জানতে চান। জবাবে জ্বালানি বন্ধ করেননি বলে জানান অপর পাইলট। এসব কথা ক্যাপ্টেন নাকি ফার্স্ট অফিসার বলেছিলেন, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। দুর্ঘটনার আগে কোন পাইলট মেয়েদের সংকেত পাঠিয়েছিলেন তাও স্পষ্ট করা হয়নি। কাট অফ অবস্থান নিয়েও প্রতিবেদনে নেই পরিষ্কার তথ্য। মার্কিন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ জন কক্স বলেন, ভুল করে একজন পাইলটের পক্ষে জ্বালানি সুইচ বন্ধ করা সম্ভব নয়, কারণ সামান্য বল প্রয়োগেই সুইচ অফ অন করা যায় না। মূলত কাট অফ অবস্থানে সুইচ গেলে ইঞ্জিন প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। সাধারণত একটি বিমান গন্তব্যের বিমানবন্দরের ফটকের সামনে থামলে এটি ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, ফুয়েল কন্ট্রোল সুইচগুলো এমনভাবে ডিজাইন করা যে সেগুলো সহজে বা স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ হয়ে যাওয়ার সুযোগ নেই। 2 ইঞ্জিনের জ্বালানি কাট অফ সুইচ অনিচ্ছাকৃতভাবে বন্ধ হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। এয়ার ইন্ডিয়ার এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদন নিয়ে আমরা আরও জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফ্লাইট লেফটেন্যান্ট ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ। তিনি বর্তমানে বাংলাদেশ বিমান দুর্ঘটনা তদন্ত কমিটির প্রধানের দায়িত্বে আছেন। জনাব সালাউদ্দিন এম রহমতুল্লাহ, আপনাকে চ্যানেল 24 স্বাগত জানাচ্ছি। চ্যানেল 24 এবং অন্যান্য সবাইকে ধন্যবাদ। জি, আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, প্রাথমিক প্রতিবেদনে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার যে কারণ বলা হচ্ছে, আসলে এটা কতটা যৌক্তিক? ওকে, সবাইকে আবারও ধন্যবাদ। গত 12ই জুন ভারতের আহমেদাবাদে বিমানবন্দরে এই বিমান দুর্ঘটনাটি নিঃসন্দেহে একটা করুণ এবং হৃদয় বিদারক দুর্ঘটনা। সকল বিধেয়ী আত্মার প্রতি আমার বিনম্র প্রার্থনা। ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার পর্যালোচনা শেষে উপযুক্ত কর্তৃপক্ষ দুইটি ঘটনা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা বেশ অস্বাভাবিক বলে আমি মনে করছি। রিপোর্টে বলা হয়েছে যে এরোপ্লেনটি টেক অফের পর মুহূর্তেই, অর্থাৎ 2-3 সেকেন্ড পরেই টেক অফের যে ফিউল সুইচ, ইঞ্জিন দুটার যে ফিউল সুইচ সেগুলো অফ হয়ে যায় এবং তার প্রায় 7 থেকে 9 সেকেন্ড পরে আবার সেগুলো অন হয়ে যায়। এখানে এর যৌক্তিকতা জানতে গেলে আমাদেরকে এই সুইচ দুটো সম্পর্কে অপারেশন কেমন করে হয় সেটা জানা অত্যাবশ্যক। এখানে আপনারাও বলেছেন এবং আমিও সেই একই কথা বলছি, এই সুইচগুলি অটোমেটিক্যালি অফ এবং অন হতে পারে না। এগুলো এমনভাবে স্প্রিং লোডেড এবং ল্যাচের মধ্যে থাকে যে এটা শুধু গ্রাউন্ডে ইঞ্জিন স্টার্ট করার সময় এবং যখন আমরা গ্রাউন্ডে আবার ফিরে এসে ইঞ্জিন বন্ধ করি সেই সময় ব্যবহৃত হয়। তবে এরোপ্লেন চলা অবস্থায় আকাশে এটাকে ব্যবহার করা যেতে পারে কোনো এমার্জেন্সি বা নন নর্মাল সিচুয়েশনটাকে ফেস করার জন্যে। এই সুইচ কেন বন্ধ হলো, এখানে 2-3টে জিনিস খুব সুন্দরভাবে আমাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে যে ককপিট কনভারসেশন হয়েছিল, কে আমরা আইডেন্টিফাই করতে পারি কে বলেছিলেন যে এটা শাট অফ হলো কেন, এবং কে তার উত্তর দিলেন যে আমি করিনি, সামথিং লাইক দ্যাট। এটাতেই বোঝা যাবে
যে ওই ব্যক্তিটি কে, আরেকটা হচ্ছে মেডিকল কে দিয়েছিলেন, যে যার কাছ থেকে সুইচটা ম্যানিপুলেটেড হয়েছে খুব সম্ভবত তিনি মেডিকল দেননি। এখানে আমি আরেকটুখানি এক্সটেন্ড করতে চাই যে ককপিট কনভারসেশনের মধ্যে কয়েকটি খুবই মূল্যবান কথাবার্তা হয়। ইঞ্জিন যখন এরোপ্লেন যখন রানের উপরে থাকে তখন পাওয়ার অন করে যে পাইলট ফ্লাইং হয়, এখানে বলা হয়েছে রিপোর্টে যে কো পাইলট ওয়াজ দ্য পাইলট ফ্লাইং এবং পাইলট মনিটরিং ছিলেন ক্যাপ্টেন বাম দিকে বসেন। সো কো পাইলট থ্রটলটাকে সম্পূর্ণরূপে সামনে নিয়ে চলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে যে পাইলট মনিটরিং অর্থাৎ ক্যাপ্টেন সেটা মনিটর করেন যে সমস্ত ইনস্ট্রুমেন্টস টেক অফ মোডে বা টেক অফের মতো পর্যায়ে চলে গেছে। এই অবস্থায় জি ক্যাপ্টেন সালাউদ্দিন, তাহলে এই ক্ষেত্রে আসলে পাইলটের সামনে আর কোনো বিকল্প ছিল কিনা এই দুর্ঘটনাটা এড়ানোর, এবং যদি থেকে থাকে সেগুলো কি কি? এড়ানোর জন্য আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। আমরা এই ধরনের দুর্ঘটনা আমার জানা মতে আজ পর্যন্ত এই ফ্লাইং শুরু হওয়ার পরে 9টি দুর্ঘটনা হয়েছে, সবই পাইলট ইনডিউসড এবং অনেকেই এটা সুইসাইডাল অ্যাকশনে চলে গেছেন। কাজে হিউম্যান ফ্যাক্টর একটা বড় জিনিস এখানে কাজ করেছে। সেটা জানতে গেলে যখন ইনভেস্টিগেটিং অথরিটি পুরো রিপোর্টটাকে দেখবেন, পর্যালোচনা করবেন, হিউম্যান ফ্যাক্টরস ইত্যাদি ওনারা পর্যালোচনা করবেন, তারপরেই জানতে পারবো যে কি অবস্থা হয়েছিল। সম্ভবত এটা হিউম্যান ফ্যাক্টরই একটা প্রবলেম। আদারওয়াইজ পাইলটের হাত ওই জায়গা ওই সুইচের কাছে কোনো সময় যাবে না আনটিল দ্য গিয়ারস আর আপ এবং এয়ারক্রাফট ইজ বিং অ্যাক্সিলারেটেড, এন্ড আরও পরে ওখানে কোনো সময় হাত যায় না। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। শুল্ক নিয়ে একগুঁয়ে মনোভাব নিয়ে ইঁদুর বিড়াল খেলার তেলেসমাতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করা দেশগুলোর উপর চাপিয়ে দিলেন বাড়তি শুল্কের খড়গ। যদিও স্বভাবসুলভ পাগলাটে ভঙ্গিমায় ঘোষণা দিলেন 3 মাসের মধ্যে চুক্তির আওতায় আসবে 200-রও বেশি দেশ। বাস্তব অবস্থা ঠনঠন, চুক্তি হয়েছে মাত্র 2টি দেশের সাথে। এপ্রিলে বিশ্বজুড়ে শুল্ক ঝড় তোলার পর ট্রাম্প নিজেই ঘোষণা দেন 200টি দেশের সাথে আলাদা বাণিজ্য চুক্তি করবেন তিনি। কিন্তু ঘোষণার 2 মাস পর দেখা গেল মাত্র 2টি দেশের সাথে চুক্তি করেছেন ট্রাম্প, যার একটি যুক্তরাজ্যের সাথে, অন্যটি ভিয়েতনাম। আদতে বেশ কিছু দেশের সাথে চুক্তি সংক্রান্ত আলোচনায় বসলেও একগুঁয়ে মনোভাব, চুক্তির বিষয়বস্তু নিয়ে দুই পক্ষের মধ্যে ধোঁয়াশা এবং সময় স্বল্পতার কারণে 3 মাসে 3টি চুক্তিও করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের শুল্কের চিঠিপ্রাপ্তদের তালিকায় থাকা জাপানের সাথে এপ্রিলেই চুক্তি সংক্রান্ত আলোচনায় বসেন ট্রাম্প, কিন্তু 3 মাসে 7 দফা আলোচনার পরেও কোনো চুক্তিতে আসতে পারেনি দুই পক্ষ। দক্ষিণ কোরিয়ার উপর শুল্ক আরোপ করলেও 6 বছর আগের চুক্তি অনুযায়ী মার্কিন পণ্য শুল্কমুক্তভাবে প্রবেশ করে দেশটিতে। কেউ যদি নতুন করে আলোচনায় বসতে চায়, নতুন চুক্তি করতে চায়, সেক্ষেত্রে আমরা না করব না। এ ব্যাপারে আমরা সহমত প্রকাশ করছি। নতুন শুল্ক হার নির্ধারণ করে চিঠি পাঠালেও কার্যকরের সময়সীমা 1 আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের হিসেবে নতুন চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে হয়তোবা আবারও সময়সীমা বাড়াবেন তিনি, যদিও সে ব্যাপারে তেমন কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে বেশিরভাগ দেশই যুক্তরাষ্ট্রের জ্বালানি বা অন্যান্য পণ্য বেশি কেনার প্রতিশ্রুতি দিয়ে নীতিমালা পরিবর্তন করে ক্ষতির পরিমাণ কমানোর চেষ্টা করবেন। নুসরাত মৌমি, চ্যানেল 24। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর উপর 30% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অগাস্টের প্রথম দিন থেকে এই শুল্ক কার্যকর হবে। ইউরোপীয় কমিশন ও কানাডার সাথে পাঠানো চিঠিতে তিনি আরও বলেন, যদি দেশ দুটি যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করে তাহলে এই হার আরও বাড়বে। এপ্রিলের 2 তারিখের পর ইউরোর উপর প্রথমবারের মতো 20% শুল্কের ধাক্কা আসে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের হিসাবে 2024 সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে $236 বিলিয়ন বাণিজ্য ঘাটতি ছিল যুক্তরাষ্ট্রে। ইতিহাসের ভয়াবহ ও ব্যয়বহুল বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস একো ওয়েদারের প্রাথমিক পূর্বাভাস বলছে, আকস্মিক এই বন্যায় অর্থনৈতিক ক্ষতি হতে পারে $18 থেকে $22 বিলিয়ন, দীর্ঘমেয়াদে যা প্রভাব ফেলবে পর্যটন খাতেও। 100 বছরের মধ্যে সর্বোচ্চ ক্ষতির মুখে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য।
আকস্মিক বন্যায় ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে 18 থেকে 22 বিলিয়ন ডলার। মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে শতকের ঘর। সমালোচকদের দাবি, আবহাওয়া বিভাগ সহ সংশ্লিষ্ট রাজ্য সংস্থাগুলোতে ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটের কারণে দুর্বল হয়ে পড়েছে সতর্কতা ব্যবস্থা। প্রাণহানি ছাড়াও ভেসে গেছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ক্যাম্প গ্রাউন্ড, অবকাঠামো সহ মানুষের জীবন জীবিকা। ক্ষতি মেরামতে অধিকাংশ বাড়িতেই নেই বীমা পলিসি, দীর্ঘমেয়াদে যা প্রভাব ফেলবে এ অঞ্চলের পর্যটন শিল্পেও। পাহাড়ি এলাকাগুলোয় পর্যটনের জন্য গড়ে ওঠা ক্যাম্পিং গ্রাউন্ডগুলোর ক্ষতি 40 মিলিয়ন ডলার। তথ্য বলছে 1980 থেকে 2024 সালের মধ্যে যুক্তরাষ্ট্র 190টি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে, যার প্রতিটিতে ক্ষতির পরিমাণ অন্তত $1.5 বিলিয়ন। সেই হিসেবে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $200 বিলিয়ন, যা একই সময়ে হওয়া দাবানলের চেয়ে $50 বিলিয়ন বেশি। অ্যাকোওয়েদার আরও জানায়, আকস্মিক বন্যা, টর্নেডো, দাবানল এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্রে এবছর আর্থিক ক্ষতি হতে পারে সর্বোচ্চ $415 বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। 21 জুলাই থেকে ট্রেন্ডিং পেজ বন্ধের ঘোষণা দিল জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ব্যক্তিকেন্দ্রিক কন্টেন্ট দেখানোয় গুরুত্ব দিচ্ছে প্ল্যাটফর্মটি। ইউটিউবে যে ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখা হয় তারই একটি তালিকা তৈরি করে ট্রেন্ডিং পেজ, যেখানে ভাইরাল ক্লিপ, তাৎক্ষণিক সংবাদ আর জনপ্রিয় গানের ভিডিওগুলো এক ক্লিকে দেখতে পারেন ইউটিউব ব্যবহারকারীরা। তবে আগামী 21 জুলাই থেকে এই ট্রেন্ডিং লিস্ট আর থাকছে না। এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও সুবিধাজনক করতে তারা কাজ করছে, কেননা এখন ইউটিউবের হোম পেজ থেকেই নিজের পছন্দ মতো কন্টেন্ট খুঁজে নিতে পারেন তারা। ফলে বিগত 5 বছরের ট্রেন্ডিং পেজে আলাদা করে দেখার দর্শক চাহিদা অনেকটাই কমে গেছে। স্পেনের সান ফার্মিন উৎসবে ষাঁড় দৌড় প্রতিযোগিতার সময় অন্তত 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার পাম্পলোনার সরু রাস্তায় প্রায় 3 মিনিটের ষাঁড় দৌড়ের সময় হয় এই দুর্ঘটনা। এতে ঐতিহ্যবাহী সাদা পোশাক ও লাল গলা বন্ধনী পরে ষাঁড়ের পাশাপাশি দৌড় প্রতিযোগিতায় অংশ নেন শত শত দৌড়বিদ। স্পেনের অতি প্রাচীন এই উৎসবে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরা।